একাত্তরের যে পরাজয়, সেই পরাজয়ের 53 বছর পরে প্রতিশোধ নেওয়া। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি অত্যন্ত আসলে ক্ষুব্ধ। সাধারণত এইসব ঘটনা দেখতে আমার আর আমি চিন্তা করেছি আমি একটা অনুষ্ঠান করব যে বাংলাদেশের মানুষের এই গত 10 মাসে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা, তাদের মানসিক স্বাস্থ্য কোথায় আছে। আমি এত দূরে বসেও আমি খুব বেদনার্থ, খুব শক বোধ করি। আর দেশের মানুষের কি পরিণতি হয় একমাত্র আল্লাহ তাআলাই জানে। মঞ্জুরুল হক, আমি যদি আপনার কাছে জানতে চাই, আমি শুরু করেছিলাম আজকে যে সিইসি সাবেক সিইসি কে এম নুরুল হুদার উপর যেভাবে করে তাকে জুতোর মালা পরিয়ে, বাই দ্য ওয়ে একটু মনে করিয়ে দেই, তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেক্টর কমান্ডার জলিলের নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তিনি সেই সিইসি যিনি বলেছিলেন যে বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের রূপকার। হ্যাঁ, সেই সিইসি কে তারা স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে জুতোর মালা পরিয়ে জুতো দিয়ে পিটিয়েছে রীতিমতো। একটা বয়স্ক মানুষ, আমাদের তো কিছু আদব কায়দা সভ্যতারও ব্যাপার আছে, আইন কানুন তো নাই দেখছি এখন। তা আমরা এরকম আর কতদিন সহ্য হবে মঞ্জুরুল হক? এখানে কতগুলো বিষয় পরিষ্কার ফুটে ওঠে। একটি হলো যে এতদিন ধরে বলে আসা হচ্ছিল 10 মাস ধরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ। তো তাই যদি হয়, তাহলে আওয়ামী লীগের উপর ক্ষোভটা মুক্তিযুদ্ধের উপরে কেন আসবে, স্বাধীনতার উপরে কেন আসবে? আমরা দেখতে পেলাম যে গত 10 মাসে আওয়ামী লীগের উপরে ক্ষোভের নামে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল, যত স্থাপনা ছিল, মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক যত বিষয় ছিল, এবং যারা মুক্তিযোদ্ধা বিশেষ করে তাদেরকে, তাদের পরিবারকে অপদস্থ করা, অপমান করা, মারধর করা, মব জাস্টিস করা তাদের উপরে, এই সমস্ত ঘটনাগুলোর প্রমাণ দেয় যে বিষয়টি শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক না। বিষয়টি পরিষ্কারভাবে 71-এর যে পরাজয়, সেই পরাজয়ের 53 বছর পরে প্রতিশোধ নেওয়া। এবং এই জিনিসটি যদি ঘটতে থাকে তাহলে এই কথাগুলোর তো কোনো মানে নেই। যখন সরকার প্রধান বলেন যে একটি গণতন্ত্র, এই কাজটা আপনার করছে বিএনপি। তারা তো বিএনপি করছে। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তারা আবার দাবি করে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। এখন বিএনপি যখনই এই ধরনের কাজ করবে তখন সেগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য তাদের সামনে উপস্থিত থাকছে হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী ফ্যাসিবাদ। তাদের ভাষায় আওয়ামী ফ্যাসিবাদকে তারা প্রতিহত করবে এবং আওয়ামী আমলের যত কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তাদের সবাইকে তারা সরকার বিএনপি সবাই মিলে মব জাস্টিস করেছে, তাদের উপরে মব ভায়োলেন্স করেছে। এখন বিএনপি প্রথম আমরা মনে করতাম যে বিএনপি অন্তত মুক্তিযুদ্ধের বিষয়ে তারা সরকারের সাথে একই সুর মেলাবে না। প্রথম 2-1 মাস কিন্তু তাই তারা করেছিল। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া বিষয়ে বা সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল, সংবিধান ছুঁড়ে ফেলার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল। তো সেটা থেকে মনে হতে পারে যে বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো ছাড় দেবে না। কিন্তু বেসিক্যালি কি দেখা গেল, যখন আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করা হলো তখন বিএনপি একটি প্রতিবেদন দিয়ে বলল যে আমরা এই জিনিসটির জন্য অপেক্ষা করছিলাম। দেশবাসী আজকে পাপ মুক্ত হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এটি আমাদের দীর্ঘদিনের একটি আবেদন ছিল, দাবি ছিল, সরকার সেই দাবিটি মেনে নেওয়া, সরকারকে ধন্যবাদ। তার মানে এটা কি দাঁড়ালো? তার মানে তার দাঁড়ালো যে তারা টোটালি হিপোক্রেসি করছে। এখন যে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে কোনো প্রকার মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না, তারপরেও যে আজকে যে ঘটনাটি ঘটলো নুরুল হুদাকে নিয়ে, সেটি উত্তর কি দেবেন সেনাবাহিনী? সংশ্লিষ্ট সেনাবাহিনীর যারা অফিসার তারা কি উত্তর দেবেন? মব জাস্টিস তো বন্ধ হয়নি। এই ঘোষণা তো আমরা 2 মাস ধরে শুনে আসছি। সেনাবাহিনী নতুন করে রিকনসিলিয়েট করছে, সেনাবাহিনী নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, সেনাবাহিনী জনগণের পাশে এসছে, সেনাবাহিনী আর এসব বরদাস্ত করবে না, দ্য ব্লাডি করিডোর, চিটাগাং পোর্ট দেওয়া যাবে না, এসব শুনে আমরা অনেকে আহ্লাদিত হলাম, অনেকে আশার জাল বুনতে শুরু করলাম, এইবার সেনাবাহিনী বোধহয় দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কোথায় কি? তো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুই বানানো, সাজানো, গোছানো, জাস্ট জনগণকে ধোঁকা দেওয়ার জন্য
কেউ কেউ কখনো মুক্তিযুদ্ধের প্রতি দরদি সাচ্ছেন, কেউ কেউ জাতির প্রতি কর্তব্যপরায়ণ ভাব দেখাচ্ছেন, কিন্তু বেসিক্যালি এই সব জিনিসগুলো একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে, ডিপ স্টেট। ডক্টর ইউনূসের যে গ্রিপ, সেই গ্রিপের ভেতর থেকে এই জিনিসটি পরিচালিত হচ্ছে, এবং এর থেকে বেশি কিছু বলার নেই আর। কারণ আপনি তো ওখানে বসে ক্ষুব্ধ, আমরা এখানে বসেও ক্ষুব্ধ, কারণ সেনাবাহিনী হচ্ছে আমাদের সর্বশেষ ভরসার স্থল। জনগণের পয়সায় প্রতিপালিত সেনাবাহিনী আমাদের সর্বশেষ ভরসার স্থল। তারা যখন আমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলে যে আমরা আর মব ভায়োলেন্স বরদাস্ত করব না, তখন জনগণ আশাবাদী হয়। তখন জনগণ মনে করে যে হ্যাঁ, পুলিশ পারছে না, এবার সেনাবাহিনী পারবে। পারছে কই? রাইট। তার মানে কি বোঝা যায় না, মানে নীরবতা যদি সম্মতির লক্ষণ হয়, সেই সূত্রে সেনাবাহিনীর সম্মতিতে এসব হচ্ছে। এখন টেকনিক্যালি অনেক ব্যাপার আছে, টেকনিক্যালি তারা হয়তো বলবে যে আমাদের সামনে ঘটে নেই, আমরা ব্যাপারটি দেখিনি, এটা পুলিশ এবং বিএনপির কেস, বিএনপি কেস করেছে, পুলিশ হ্যান্ডেল করেছে, মব মব ভায়োলেন্স সংগঠিত হয়েছে, আমরা ওখানে যাওয়ার আগেই ঘটনাগুলো ঘটে গেছে, টেকনিক্যাল অ্যান্সার। কিন্তু বিষয়গুলো তো এটা না, বিষয়গুলো তো ভয়ানক বিষয় এগুলো। হারুনা রশিদ, আমরা দেখেছিলাম যে সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গিয়ে বৈঠক করেছেন। আমরা দেখেছিলাম যে মানে বিএনপির সঙ্গে সেনাবাহিনীর এক ধরনের যেমনই হোক না কেন একটা মিল কোথাও কোথাও আমরা দেখেছিলাম, বিশেষ করে নির্বাচন ডিসেম্বরে হওয়ার প্রশ্নে। এরকম আরো কয়েকটি বিষয় আমরা দেখেছিলাম। তো সেনাবাহিনী আসলে করছে কি, বা বিএনপির ভূমিকাটাই কি? মানে আমি তো এখন আর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে বিএনপি একটি গণতান্ত্রিক দলে আর আছে কিনা, কারণ এ ধরনের মব কাণ্ড তো কোনো রাজনৈতিক দলের কাজ নয়। দেখুন, আমি কয়েকটা জিনিস বলি। প্রথম কথা হলো যে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, বিএনপি, সেনাবাহিনী, জঙ্গি, জামাত সব কিন্তু 5ই আগস্ট এক পক্ষে গেছে, আওয়ামী লীগ তার কিছু সহযোগী দল আরেক পক্ষে। ওই ডিভিশনটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন থেকে যাবে। আর আপনি যদি গণতান্ত্রিক দল বলেন, এটা খুব ভালো করে একটা জিনিস বোঝার, বাংলাদেশের মানুষ এটা চিন্তা করে না বা এই দিকটা ভাবেও না। গণতান্ত্রিক দল, গণতন্ত্র কোথা থেকে আমরা জানি? গণতন্ত্র আমরা জানি ওয়েস্টার্ন ডেমোক্রেসি, যেখানে ইলেকশন হয়। সেই ইলেকশনের মূল ভিত্তি হলো একটা রাষ্ট্রের প্রতিটা মানুষের সমান মর্যাদা থাকবে, যেটা জঙ্গিরাও বলে, ফরহাদ মজার ইত্যাদি লোকজনও বলে। সমান মর্যাদাটা আপনি শুধুমাত্র রক্ষা করতে পারবেন বাংলাদেশের মতো দেশে একমাত্র অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের মাধ্যমে। সেই ক্ষেত্রে বাংলাদেশের ধরুন যে 4টা বড় দল আছে, আমি যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ধরি, এই 4টা দলের কাগজপত্রে একমাত্র আওয়ামী লীগ হলো ধর্মনিরপেক্ষ দল। বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা তাদের কাগজপত্র সংবিধানে প্রত্যেকে কিন্তু ইসলামিক দল কম বেশি। একটা ইসলামিক দলের সাথে পশ্চিমা বিশ্বের গণতন্ত্র মেলে না, ওই জায়গাগুলো বাংলাদেশে কখনো আলোচনাও হয় না। ফলে সবাই একটা নির্বাচনকে গণতন্ত্র মনে করে। আপনি দেখেন, হামাস কিন্তু নির্বাচিত হওয়া একটা রাজনৈতিক শক্তি ছিল, কিন্তু তারা যেহেতু জঙ্গি, তাদের কারণে আজকে প্যালেস্টাইনিয়ানদের ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ালো। সুতরাং গণতন্ত্রের কথাটা আমরা খুব হালকাভাবে দেখি, আমরা এগুলা বুঝি না আসলে গণতন্ত্র কি। আমরা মনে করি একটা নির্বাচনী গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের মূল ভিত্তি, এটা যেহেতু পশ্চিম থেকে এসেছে, এটার মূল ভিত্তি হলো প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা, এবং তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের কাগজে যদি অসাম্প্রদায়িকতার কথাটা থাকে, প্রতিটা মানুষের সমান মর্যাদা যদি নিশ্চিত করা যায়, কেবল তখনই সে একটা গণতান্ত্রিক দল হয় এবং তার গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। সেটা কিন্তু বাংলাদেশে নাই। সুতরাং বাংলাদেশে গণতন্ত্রকে আপনি যেভাবে বলছেন যে ওই দলটা গণতান্ত্রিক কিনা, সংজ্ঞা, যথাযথ সংজ্ঞা অনুযায়ী তো তারা কেউ গণতান্ত্রিক না, যতক্ষণ না তাদের পার্টি ম্যানিফেস্টোতে ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতার কথা থাকবে এবং সকল মানুষের মর্যাদা সমান হবে। সেই দিক থেকে দেখলে আওয়ামী লীগও হয়তো পরিপূর্ণ গণতান্ত্রিক দল না, কিন্তু সেটা হলো মন্দের ভালো। জি, বুঝতে পেরেছি। মঞ্জুরুল হক, আমরা যদি দেখি 5ই আগস্টের পর থেকে, কিংবা ধরেন আমরা যদি বলি সেনাপ্রধান যখন ঘোষণা দিলেন যে আর মব ভায়োলেন্স আর বরদাস্ত করা হবে না, বিরাট এক ঘোষণা তারা দিলেন। হ্যাঁ, সেই ঘোষণার পরে আমরা দেখেছি মমতাজ, সাবেক এমপি এবং সঙ্গীত শিল্পী মমতাজকে আদালত প্রাঙ্গণে তোলার সময়ে
ডিম নিক্ষেপ ঘটনা যারা করলো সেটি হচ্ছে গিয়ে এই আমি একটু দেখাতে চাই আপনাকে। সেটি ছিল আপনার এই যে দেখাচ্ছি দেখুন, এই যে আদালতের উপর মমতাজের উপর আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, মমতাজের উপর ডিম নিক্ষেপ। এটি এই ঘটনাটি, এটার পিছনে ছিল নেতৃত্বে ছিল বিএনপি। তারপরে আমি যদি আপনাকে দেখাই, চট্টগ্রামে যে আবৃত্তি অনুষ্ঠান বন্ধ, শিল্পীকে হেনস্থা করেছিল, হ্যাঁ, এটিরও নেতৃত্বে ছিল বিএনপি। তারপরে আজকে যেই সেনাপ্রধান, আরেকটি খুব ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, যুগান্তর একটি সংবাদ করেছে, 3টি নির্বাচন ধ্বংসের অন্যতম কারিগর ঢাকায় থেকেও অধরা 3 সিইসি ও ইসিরা। দেখুন এইটা খুব ইন্টারেস্টিং একটা নিউজ। এটি 23শে জুন যুগান্তর খবরটি প্রকাশ করেছে। এখানে সিইসির 3 সিইসির, এই যে 3 জন সিইসি, তাদের বাসার ঠিকানা পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটি কি ধরনের সাংবাদিকতা! এবং তার পরপরই এই ভায়োলেন্সের ঘটনাটি ঘটলো। একে এম নুরুল হুদার বাড়িতেই আক্রমণটি হলো। জনাব মঞ্জুরুল হক, এটি কি একই সূত্রে এইসব গাথা কিনা? মনে করেন যুগান্তরের মতো পত্রিকাও এর সঙ্গে সংযুক্ত কিনা, কিংবা দায়িত্বশীলতার বিন্দুমাত্র তাদের কাছে আছে কিনা? আপনি এখন যুগান্তর বলুন বা অন্য কোনো কাগজ বলুন, বাংলাদেশের কোনো কাগজ দায়িত্বশীল অবস্থায় নেই। বাংলাদেশের মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, কোনো মিডিয়া দায়িত্বশীল পর্যায়ে নেই। এবং মিডিয়া যে চাপে থাকে, এটা সব সরকারের আমলেই চাপে থাকে। চাপে থাকার পরেও কিন্তু মিডিয়া সত্যের কাছাকাছি বলার চেষ্টা করে বা একটা নিরপেক্ষ রিপোর্টিং করার চেষ্টা করে। যে রিপোর্টিংটা দিয়ে তাকে আপনি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবেন না, এরকম এভিডেন্স সহ সে রিপোর্টিংটা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 5 আগস্টের পরে বাংলাদেশের মিডিয়াতে যে অবস্থা হচ্ছে, এটাকে মিডিয়া বলা যাবে না, এটা সংবাদ মাধ্যম না। গণমাধ্যম তো নাই, সংবাদ মাধ্যমও না। এইটা একটা রেজিমের একটা প্রচার মাধ্যম, একটা বিশেষ রেজিমের প্রচার মাধ্যম হিসাবে তারা কাজ করছে। আজকে যুগান্তর বলেন বা অন্য কোনো পত্রিকা বলেন, সব জায়গায় একই অবস্থা। ঘটনাটা হলো যে, আমি আগের জায়গায় ফিরে যাই, যদি মব ভায়োলেন্সটাই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে ওঠে বা ফৌজদারি মামলার শাস্তি কোর্টে যে দেওয়ার আগেই দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যায়, তাহলে সেখানে যে কোনো পত্রিকা, যে কোনো ব্যক্তি, যে কোনো ইউটিউবার, যে কোনো ফেসবুকার, যে কোনো একজনের বাড়ির ঠিকানা উল্লেখ করে দিয়ে একটা অনির্দিষ্ট মবকে জানিয়ে দিতে পারেন যে দিস এন্ড দিস ব্যক্তি এই করেছিলেন, আওয়ামী লীগ আমলে এই করেছিলেন। এখন যদি আপনি 2008 সালে এই যে আওয়ামী লীগের একটা সময় লগি বৈঠা মিছিল করেছিল আওয়ামী লীগ বিএনপি আমল, সেই সময় প্রচুর মারামারি হয়েছিল, বেশ কয়েকজন মারা গেছিল। এখন সেই সময়ের যদি কোনো ছবি কেউ প্রকাশ করে দিয়ে বলে যে এই যে লগি বৈঠার যে মিছিল আওয়ামী লীগের, সেই মিছিলে যে ব্যক্তিগুলো ছিল সেই ব্যক্তি অমুক অমুক বাড়িতে থাকেন বা সেই ব্যক্তি অমুক অমুক চাকরি করছেন এখন অমুক অমুক পোস্টে, ডেফিনেটলি পরদিন সেখানে মব হামলা করবে। তো এই যদি দেশের অবস্থা হয়, তাহলে আইন আদালতের কি দরকার আছে আমি তো বুঝি না। 2004 সালে আমরা প্রশ্ন তুলেছিলাম যে যদি র্যাব গঠন করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়, তাহলে আমাদের আদালত কি জন্য বসে আছে? আদালতটি বন্ধ করে দেওয়া হোক, তাই না? ঠিক সেম প্রশ্নটি এখন করা যাচ্ছে এসে 2025 সালে এসে, যে যদি মব ভায়োলেন্স করেই, মব জাস্টিফিকেশন দিয়েই যদি আমাদের আইন আদালত চলে বা মানুষকে যদি ধরা হয়, তার ফৌজদারি বিচার হয়, তার রায় বাস্তবায়ন করা হয়, তাকে মেরে মারা হয়, জুতার মালা গলায় পরানো হয়, সমস্ত কিছু করা হয়, তাহলে আইন আদালতের দরকারটা কি? কোনো দরকার নেই। না। তো এখন আমি প্রথম থেকে যে কথাটি বলে এসেছি, বহুবার আপনার এই অনুষ্ঠানে বলেছি, যে বিএনপিতে মোটা দাগে 2টি ভাগ আছে। বিএনপির একটি ভাগ, আমরা যে কথাটি আলোচনা করছিলাম, যে বিষয়টি নিয়ে আফসোস করছিলাম, যে বিএনপি অ্যাটলিস্ট একটা মুক্তিযুদ্ধের দল বা মুক্তিযুদ্ধের ঘোষকের দল, বা জিয়াউর রহমান একজন সশরীরে মুক্তিযোদ্ধা, তিনি একজন সেক্টর কমান্ডার। তো তার বানানো দলটি, তার নেতৃত্বের দলটি মুক্তিযুদ্ধের উপরে আক্রমণকে মুখ বুজে সহ্য করবে এবং সেখান থেকে মজা লুটবে, এটা তো হতে পারে না। তো বিএনপির একটা পক্ষ কিন্তু এই জিনিসটাকে মেনটেন করেছে এ যাবৎকালে।
আর একটি পক্ষ, যে পক্ষটি সরাসরি জামাতের সঙ্গে জড়িত, যে পক্ষটি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে, সেই পক্ষটি এর আগ পর্যন্ত, গত 1-1.5 মাস আগ পর্যন্ত সেই পক্ষটি কিছুটা শক্তিহীন ছিল। সেইটি ডক্টর ইউনূস লন্ডন সফর করার পরে, তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করার পরে, তাদের সাথে একটি চুক্তি হওয়ার পরে, লিখিত অলিখিত বিভিন্ন ধরনের চুক্তি হওয়ার পরে, সেই শক্তিটিকে এখন কমান্ডিং পজিশনে এসে গেছে। এখন বিএনপির যে শক্তিটি এখনকার অবস্থায় কমান্ডিং পজিশনে এসে গেছে, এই শক্তিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। তো এইটা আমাদেরকে বুঝতে হবে যে বিএনপির যে দুটি শক্তি আছে, তার একটি শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে, একটি শক্তি সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে। তো সেই বিপক্ষ শক্তিটা এখন আপার লেভেলে এসছে, তারা এখন ছড়ি ঘুরাচ্ছে। কারণ কে কে এই শক্তিটা আছে আমরা সেই বিচারে যাচ্ছি না, আমরা স্পষ্ট দাগে দেখতে পাচ্ছি বিএনপি এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনি আর একটু পিছনে যান, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করেছিল বিএনপির চিটাগংয়ের স্থানীয় একজন নেতা। বিএনপি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে মামলাটি প্রত্যাহার করেনি। বিএনপির কি উচিত ছিল? যে ওই ব্যক্তিকে দিয়ে মামলাটি প্রত্যাহার করিয়ে তারপর তাকে বহিষ্কার করা বা তাকে শোকজ করা। বিএনপি কিন্তু এই কাজটি করেনি। বিএনপি সেই ব্যক্তিকে শোকজও করেনি, তাকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু মামলা প্রত্যাহার করেনি। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা চলুক, কিন্তু আমরা লোক দেখানোর জন্য আমাদের ওই ব্যক্তিকে দল থেকে বের করে দিলাম। এবং এই যে প্রেসিডেন্টকে যে বের করে দেওয়া হবে না বা বিএনপির সম্মতি ছিল না, সেটাও কিন্তু বিএনপির স্বার্থে, জাতির স্বার্থে না। কারণ বিএনপি জানে ওই সময় প্রেসিডেন্টকে বের করে দেওয়ার পরে প্রফেসর ইউনূস বিএনপিকে একটা পয়সা দিয়েও আর গুনবেন না। বিএনপিকে এখন যেটুকু মর্যাদা দিচ্ছেন প্রফেসর ইউনূস, প্রেসিডেন্ট চলে গেলে প্রফেসর ইউনূস সেই জায়গাটি দখল করতে পারলে বিএনপিকে এক পয়সাও দিয়ে গুনবেন না। এবং সেই জন্য বিএনপি ওই সময়টার জন্য প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগ বা তার বহিষ্কার এই জিনিসটির পক্ষে ছিল না। আজকে যদি এরকম কোনো একটি ঘটনা ওঠে, আজকে যদি সরকারের পক্ষ থেকে আবার দাবি ওঠে প্রেসিডেন্ট চুপ্পুকে সরিয়ে দেওয়া হোক, আপনি লিখে রাখতে পারেন বিএনপি সম্মতি দেবে।